তারেক রহমান বলেছেন যে দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে হচ্ছে বাংলাদেশ। চমৎকার। আমি আপনাকে কিছুদিন আগে বলেছিলাম যে বিএনপির কিছু ট্যাগলাইন দরকার আছে। আমি আপনাকে বলেছিলাম, রাইট, আপনি বলেছিলেন আওয়ামী লীগের যেমন মুক্তিযুদ্ধের সঙ্গে একটা সম্পৃক্ততা রয়েছে, একটা কালচারাল বন্ডিং রয়েছে, বেশ কিছু কালচারাল অ্যাসেট তাদের তৈরি হয়েছে, যেগুলো দল ক্ষমতার বাইরে থাকলেও এগুলো কাজ করে। তো বিএনপিরও এরকম কিছু ট্যাগলাইন দরকার, এবং আপনি দেখেন বিএনপির এরকম কিছু কালচার দরকার। জামাতের যেমন একটা বিতর্ক রয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে, তারা এটাকে ক্লিয়ার করছে না। ইদানিং জামাতের মতো একটা অবস্থান কিন্তু আওয়ামী লীগেরও তৈরি হয়েছে। আওয়ামী লীগকে নিয়েও মানুষের একটা প্রশ্ন যে জুলাইয়ের গণহত্যা নিয়ে আওয়ামী লীগ ক্ষমা চাইবে কিনা, এটা নিয়েও একটা প্রশ্ন তৈরি হয়েছে। তবে ওইটার এটার মধ্যে গুরুত্ব অনেক কম, তফাৎ অনেক বেশি। এখন বিএনপি যে নির্বাচনের দাবি, দেখেন সরকার নির্বাচনের জন্য তৈরি না, তাহলে এই 9 মাসে সরকার করেছেটা কি? দুর্নীতি তো ঠিকই হচ্ছে, এমন না যে দুর্নীতি বন্ধ করেছে। যে দুর্নীতি যদি জিরো টলারেন্স হইতো, দুর্নীতিতে যদি আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার এপিএস শত শত কোটি টাকার কেলেঙ্কারির মধ্যে ধরা না পড়তো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সংস্কার নিয়ে অনেক প্রত্যাশা, আসলে সংস্কার কতখানি হচ্ছে বা কতটা অগ্রগতি হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে বিএনপি এখনো অনড় অবস্থানে আছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। আসলে নির্বাচন কি ডিসেম্বরে হচ্ছে? এসব বিষয় নিয়ে কথা বলবো। সঙ্গে আছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম, আর সেই সঙ্গে আমি খান নাজম এলাহি তো আছি। আকরাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আকরাম, বেশ কয়েকটি বিষয় সামনে আসছে। আসলে প্রথমেই আলোচনা করতে চাই যে আমাদের যে স্বপ্ন, যে দেশ সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যাবে, আমরা কি সেই সংস্কার পাবো? 9 মাস শেষ করেছে, মানে বলতে গেলে হানিমুন পিরিয়ড শেষ সরকারের। এখন সংসার জীবন শুরু হয়েছে, কিন্তু হানিমুন পিরিয়ডের যে ফলাফল আমরা এটাকে যতটুকু আমরা দেখতে পাচ্ছি, এখন পর্যন্ত সরকার যতগুলো কমিশন গঠন করেছে, 6টা বা 7টা কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। তো সেখান থেকে একটু একচুল এগিয়েছে বা একচুল পরিমাণ অগ্রগতি হয়েছে পরবর্তীতে, বা কোনো সিদ্ধান্ত এসেছে এরকমটা আমরা এখনো দেখতে পাইনি, বা আমাদের আলোচনা এখনো আসেনি, বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আপনি কোনো মিডিয়াতেও কিন্তু এই তথ্যটা আমরা এখনো পাইনি, এবং সরকারের পক্ষ থেকেও এই ব্যাপারে কোনো গাইডলাইন দেওয়া হয়নি। এরপর হলো ঐক্যমত্য কমিশন। এই ঐকমত্য কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে কাকে? যিনি হচ্ছেন ডক্টর আলী রিয়াজ, একজন বিদেশি নাগরিক। এই অধ্যাপক আলী রিয়াজ প্রতিদিনই সংসদ ভবনের এলডি হলে অফিস করছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তিনি বসছেন। বিএনপি যাচ্ছে, জামাত যাচ্ছে, এনসিপি যাচ্ছে, অমুকরা যাচ্ছে, তমুকরা যাচ্ছে। আপনি খেয়াল করেছেন কিনা যে গত বুধবারে সমকাল একটা প্রতিবেদন প্রকাশ করেছে ঐকমত্য কমিশনের এইখান থেকে। মোট 13টা সংস্কার প্রস্তাব ঐকমত্য কমিশনে জমা হয়েছে। যেমন ধরেন প্রধানমন্ত্রী ক্ষমতা, একজন 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে কিনা, বা গণভোট বা সংবিধান, এই সংক্রান্ত। তো এই 13টার মধ্যে 11টাতেই বিএনপির মতামত নাই, বিএনপি না বলেছে। একটাতে আংশিক মত দিয়েছে, এবং গড়পড়তায় এনসিপি এবং জামাতের বেশ কিছু কমন পড়েছে, অলমোস্ট 10। তো এখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক স্টেক হোল্ডার হচ্ছে বিএনপি। তো সে বিএনপি যদি 13টার মধ্যে 11টাতেই মতবিরোধ থাকে, তাহলে ঐকমত্য কমিশনের মাধ্যমে সংস্কার কতটুকু আপনি আশা করতে পারেন? আপনি কি কোনো আলোর মুখ দেখতে পাচ্ছেন না? এখানে আসলে প্রশ্ন থেকেই যায়। আর বিএনপি যে বিষয়টিতে কিছুটা রাজি হয়েছে, এভাবেই বলি, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা যাতে একটু কম, হ্যাঁ একটু কম। এই বিষয়টি ছাড়া আসলে তেমন কোনো বিষয় তারা। তাহলে এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? সেই পুরনো ঘটনা, ঘুরে ফিরে একই জিনিস। ঘুরে ফিরে যদি একই জিনিস হয়, তাহলে সংস্কার কতটুকু আপনি আশাবাদী? এখন বিএনপির মতো রাজনৈতিক স্টেক হোল্ডারকে পাশে রেখে তো আপনি আবার সংস্কারটা করতেও পারবেন না। এটা কি সুযোগ আছে? এটা কিন্তু সুযোগ নাই। তার মানে সংস্কার একটা আলোর মুখ যে দেখবে, আমার কাছে মনে হয় না। এর বাইরে আপনি দেখেন নারী সংস্কার কমিশন নিয়ে যখনই প্রতিবেদন জমা পড়লো, সারা দেশে তোলপাড় হয়ে গেল। আমি আপনাকে এই প্রশ্নটি করতে চেয়েছিলাম। ঠিক আছে, তো এখন এই একটা
একটা মাত্র সংস্কার প্রস্তাব জমা পড়ার পরেই যে তোলপাটটা হয়েছে, সেটা বাস্তবায়ন করতে গেলে কতটুকু কি হবে সেটা আসলে আল্লাহ ভালো জানেন। পাশাপাশি আপনি দেখেন তথ্য সংস্কার কমিশন জমা পড়েছে, এটার কোনো আলোর মুখ দেখছে না। এরপরে আপনার মনে আছে কিনা যে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, এই দেবপ্রিয় ভট্টাচার্যকে দিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু তার রিকোয়েস্টেই অর্থনীতির উপরে যে কেলেঙ্কারিগুলো হয়েছে গত 15 বছরে, এটার একটা সমীক্ষা তিনি করিয়েছিলেন। এবং দেবপ্রিয় ভট্টাচার্য যখন সংবাদ সম্মেলনটা করেন, তখন কিন্তু তিনি বলেছিলেন যে শুধুমাত্র কাগজপত্রের নোট দিয়ে কাজ করে বসে থাকলেই হবে না, এটার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। তিনি কিন্তু এর বিরুদ্ধে কি কি অ্যাকশন নেওয়া যায় সেটারও একটা রূপরেখা তিনি তাৎক্ষণিক দিয়েছিলেন। কিন্তু সরকার 6 মাসের বেশি সময় হয়ে গেছে, এটার উপরে কোনো কাজ করছে বলে আমার কাছে এখনো চোখে পড়েনি। এরপর আমাদের যিনি মাননীয় গভর্নর রয়েছেন, মাননীয় গভর্নর তিনি ব্যাংকিং খাতটা খুব ভালোভাবেই হ্যান্ডেল করেছেন, এটা প্রশংসার যোগ্য, আমি এটাকে স্বীকার করি। পাশাপাশি তিনি বলছেন যে দেখেন, বিদেশ থেকে যে অর্থ যেটা পাচার হয়ে গেছে সেটা ফেরত আনা অসম্ভব না, তবে কঠিন। এখানে কিছুদিন আগে ইউরোপীয় ইউনিয়নের একটা প্রতিনিধি দল আসছিল, সেখানে তারা প্রশ্ন করেছে, সাংবাদিকদের সঙ্গে একটা টক শো হয়েছিল, সেখানে প্রশ্ন করা হয়েছিল যে আপনাদের দেশে যে অর্থগুলো আছে সেগুলো ফেরত আনতে গেলে বলতে সরকার নিজস্ব স্টেক হোল্ডারের মাধ্যমে যোগাযোগ করুক অফিসিয়ালি, তখন এটা একটা লেন্দি প্রসেস, এটা কতটুকু বাস্তবায়ন হবে তবে সময় লাগবে। এরপরে দেখেন, এই যে গত এক সপ্তাহ, চলতি সপ্তাহ যেটা শেষ হচ্ছে, এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় ছিল কোনটা? সেটা হচ্ছে সচিবালয়ের যে কর্মকর্তা কর্মচারী যারা আছে সবাই মিলে, কর্মকর্তা বলতে তো কিছু নাই, সচিবালয়ের কর্মচারী সবাই একদম আপনার সুইপার, মালি, গ্রাম পুলিশ থেকে শুরু করে একদম ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত সবাই সরকারি কর্মচারী। এটা কর্মকর্তা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এটা জানি না আমি। এখনো কিন্তু অফিসে এভাবে কর্মকর্তাই বলা হচ্ছে। ওকে, তো এখন এই সরকারি কর্মচারীদের একটা অধ্যাদেশ জারি করেছিল, সরকারি কর্মচারী আইনের একটা সংস্কার, একটা প্রস্তাব তারা জমা করেছিল। সেখানে বলেছিল যে যারা অধীনস্থ তারা যদি অনুপস্থিত থাকে, উইদাউট নোটিসে তার চাকরি খেয়ে ফেলা যাবে, বা তাকে মানে অর্থাৎ তারা যেটা বলতে চাচ্ছে, তাদের বক্তব্যটা হচ্ছে যে এইখানে এমন একটা ব্যাপার করা হয়েছে যেখানে যে অধীনস্থদের বাইরে এক চুল যাওয়ার কোনো সুযোগ রাখা হয়নি। তো তারা বলছে যে কর্তৃত্ববাদী একটা মনোভাব তৈরি হবে সিনিয়রদের মধ্যে, সেই ক্ষেত্রে এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। তো এইটাও একদিক দিয়ে তাদের যুক্তিটা কিন্তু ঠিক আছে। এর ফলে যেটা হয়েছে যে সচিবালয়ে আপনার অনেকগুলো আইন পাশ করেছে, যে এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে, সেনাবাহিনী দেওয়া হয়েছে, এখানে বলেছে আন্দোলন করা যাবে না, এরপরেও সেই ব্যারিকেড ভেঙে কিন্তু কর্মচারীরা প্রবেশ করেছে। এবং যেটা হলো যে এই যে বুধবার যেটা হলো যে ভূমি মন্ত্রণালয়ের যিনি সচিব, তিনি কিন্তু সেখানে যেতে বাধ্য হয়েছেন, এবং তিনি এই মর্মে কথা দিয়ে এসেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা যখন দেশে ফিরবেন, তিনি কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু এখন জাপানের আছেন, তো তিনি যখন দেশে ফিরে আসবেন তখন এই প্রস্তাব পুনর্বিবেচনা করা বা প্রত্যাখ্যান করার জন্য তার বরাবরে সেটা পেশ করা হবে, সেই পর্যন্ত আন্দোলন স্থগিত করার জন্য তিনি রিকোয়েস্ট করেছেন, এবং এই বিষয়টা এই পর্যন্ত ঝুলে আছে। তো দেখেন আপনি, তাহলে এই সংস্কারের তো একটা ছোট একটা অংশ ছিল, এটা বড় সংস্কার, জনপ্রশাসন সংস্কার। আপনার নিশ্চয়ই মনে আছে, জনপ্রশাসন সংস্কার কমিশন যখন গঠন করে তখন কিন্তু প্রশাসনের ক্যাডাররা, যারা এদের সমিতি আছে অফিসার্স ক্লাবে, এরা কিন্তু তুলকালাম করে ফেলেছিল, রাইট, সরকারকে কিন্তু ব্যাপকভাবে তারা সমালোচনা করেছিল। তো সেটাও মোটামুটি খুব একটা, পরে ওই কমিশনের কি অবস্থা আমি এখন আর জানি না, পরে কোথায় আছে না আছে। তো এই যে কমিশনের যে প্রস্তাব, এটা প্রাথমিক যে প্রস্তাবটা, এটার এই অবস্থা রয়েছে, কাজেই আমরা দেখতে পাচ্ছি না যে এটার কি হবে। সচিবালয়ের এতগুলো কর্মচারীকে তো আপনি চাকরিচ্যুত করতে পারবেন না, আর এই ধরনের প্রস্তাব আপনি বাস্তবায়ন করেন কেন? এখানে সবাই তো কর্মচারী, তো সিনিয়র জুনিয়র ঠিক আছে, প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী তার তার কাজের জায়গায় তো সে সর্বোচ্চটা দিবে, কিন্তু সমস্ত ক্ষমতা উপর মহলের হাতে দিয়ে ফেলবেন, আপনি অধীনস্থদের জন্য কোনো স্বাধীনতা রাখবেন না, এই ধরনের প্রস্তাব তো আবার গ্রহণযোগ্য হতে পারে না। এটা ডিফিকাল্ট হয়ে যায়, তাহলে তো প্রত্যেকটা অফিসে আবার স্বৈরাচার তৈরি হবে। রাইট, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠন করতে চাইলে তো আপনি স্বৈরাচার বিরোধী আইন তৈরি করতে হবে, ফ্লেক্সিবিলিটি দিতে হবে। এই সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে সংস্কার খুব একটা যে আলোর মুখ দেখবে এমনটা আমি মনে করছি না। আকরাম, একটি বিষয় যে নির্বাচনের প্রশ্নে এখনো কিন্তু বিএনপি অনড় অবস্থানে রয়েছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। সরকার আসলে কতটা প্রস্তুত ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে? দেখুন, সরকার কতটা প্রস্তুত, এটা হচ্ছে বড় কথা, হচ্ছে সরকার কতটা আন্তরিক।
বিএনপির পক্ষ থেকে কিন্তু বারবার এই প্রশ্নটাই তোলা হচ্ছে, প্রস্তুত না আপনি? অন্তর্বর্তীকালীন সরকারের কাজটা কি? তারা সংস্কারের একটা রূপরেখা দিয়েছে, সংস্কারটা চলতে থাকবে, পাশাপাশি নির্বাচনের একটা পরিবেশ তৈরি করা। তারা নির্বাচন কমিশন গঠন করেছে, নির্বাচন কমিশন বলছে যে আমরা ডিসেম্বরে নির্বাচন দেওয়ার জন্য রেডি। এইদিকে বিএনপি যে দাবি করছে, বিএনপি 16 বছর ধরে তাদের যে বক্তব্য যে দেশে কোনো গণতন্ত্র ছিল না, মানুষের ভোটের অধিকার ছিল না, সেটাই তো দ্রুত বাস্তবায়ন করতে হবে, যেটাই তো দরকার। শেখ হাসিনা স্বৈরাচার হয়েছে, তাকে আপনারা ক্ষমতা থেকে বিতাড়িত করেছেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। তো তো সেটার জন্য তো আপনাকে সবার আগে সংস্কার যদি আপনি 50%ও রাখেন, আর 50% তো আপনাকে নির্বাচনের জন্য তৈরি হতে হবে। তো এখন যদি আপনি 9 মাস পরে এসে বলেন যে এই পুলিশ দিয়ে নির্বাচন হবে না, তাহলে পুলিশ তো আপনি আমেরিকা থেকে আনতে পারবেন না, এই পুলিশ দিয়ে তো নির্বাচন করতে হবে। আর এই পুলিশ দিয়ে আপনি নির্বাচনটা করবেন যে সহজ হবে কিভাবে? যে পুলিশগুলোকে হত্যা করা হয়েছে, আপনি এখানে একটা অর্ডিন্যান্স জারি করে দিয়েছেন, তার মানে পুলিশ হত্যার কোনো বিচার হচ্ছে না। তো এই পুলিশ দিয়ে আপনি কতটুকু চালাতে পারবেন? এটা তো এদের জাতিগোষ্ঠী, এটা একটা ব্যাপার। আর বিএনপির দাবি তো সম্পূর্ণ যৌক্তিক। কেন যৌক্তিক? দেখেন, 16 বছর ধরে বাংলাদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে একটা রাজনৈতিক দল, সেটা হচ্ছে বিএনপি সবচেয়ে বেশি, জামাতও ক্ষতিগ্রস্তের তালিকায় পড়ে। এখন জামাতও নির্বাচন চায়, কিন্তু বিএনপির মতো না, তারা হয়তো কৌশলগত কোনো জায়গায় তাদের অন্য একটা ব্যাপার হয়তো রয়েছে। এখন বিএনপি যে নির্বাচনটা চায়, আপনি দেখেন এই বুধবারে আপনার যুব দল, ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে কিন্তু পল্টনে একটা বিশাল তরুণ সমাবেশ হয়েছে একটা। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি তারেক রহমান রয়েছেন, তিনি ভার্চুয়ালি লন্ডন থেকে যুক্ত হয়েছেন। তারেক রহমানের বক্তব্য হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। আমি তাকে কোট করে বলছি, তিনি বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে আপনার এলাকার প্রতিনিধি নির্বাচন করার জন্য আপনি প্রস্তুতি নেন, আপনি কাকে নির্বাচিত করতে চান এবং সামনে নির্বাচন, তার জন্য আপনি মানসিকভাবে তৈরি হন। তারেক রহমান সুন্দর একটা ডায়লগ আজকে ব্যবহার করেছেন। তারেক রহমান বলেছেন যে দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে হচ্ছে বাংলাদেশ। চমৎকার। আমি আপনাকে কিছুদিন আগে বলেছিলাম যে বিএনপির কিছু ট্যাগলাইন দরকার আছে, আমি আপনাকে বলেছিলাম। রাইট, আপনি বলেছিলেন। আওয়ামী লীগের যেমন মুক্তিযুদ্ধের সঙ্গে একটা সম্পৃক্ততা রয়েছে, একটা কালচারাল বন্ডিং রয়েছে, বেশ কিছু কালচারাল অ্যাসেট তাদের তৈরি হয়েছে, যেগুলো দল ক্ষমতার বাইরে থাকলেও এগুলো কাজ করে। তো বিএনপিরও এরকম কিছু ট্যাগলাইন দরকার, এগুলো তৈরি করতে হবে। এই স্লোগানগুলো মানুষের মুখে মুখে যেন প্রচলিত হয়। আমরা যেমন দেখি যে একটা সময় কি দেখতাম, বাংলা সিনেমার ডায়লগ মানুষের মুখে মুখে চলতো, এগুলো কিন্তু যুগ যুগ ধরে মানুষের মনে গেঁথে যায়। দেখেন, বাংলাদেশে সেই আমার জন্মের আগের সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্না, তার গানগুলো প্রত্যেকটা গান মানুষের মুখে মুখে এখনো আছে। এরপরে দেখেন এই যে চঞ্চল চৌধুরী অভিনীত মন পড়া সিনেমা, এটা মানুষ মনে রাখবে। আপনি দেখেন আব্বাস উদ্দিন, আব্দুল আলিম, সৈয়দ আব্দুল হাদি, রুনা লায়লা, এরা তো একদিনে তৈরি হয়নি, এদেরকে মানুষ যুগ যুগ মনে রাখবে। আমাদের ধরেন ভারতবর্ষের দিকে যদি একটু যাই, তাহলে এই যে শচীন দেব বর্মন, অর্থাৎ এস.ডি. বর্মন, আর.ডি. বর্মন, কিশোর কুমার, এরা সারা জীবন অক্ষয়। তেমনি এদের কর্মের মাধ্যমে আপনাকে এমন কিছু কর্ম করতে হবে যেটা দিয়ে আপনি স্মরণীয় হয়ে থাকবেন। এবং আপনি দেখেন বিএনপির এরকম কিছু কালচার দরকার। জামাতের যেমন একটা বিতর্ক রয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে, তারা এটাকে ক্লিয়ার করছে না। ইদানিং জামাতের মতো একটা অবস্থান কিন্তু আওয়ামী লীগেরও তৈরি হয়েছে। আওয়ামী লীগকে নিয়েও মানুষের একটা প্রশ্ন যে জুলাইয়ের গণহত্যা নিয়ে আওয়ামী লীগ ক্ষমা চাইবে কিনা, এটা নিয়েও একটা প্রশ্ন তৈরি হয়েছে। তবে ওইটার এটার মধ্যে গুরুত্ব অনেক কম, তফাৎ অনেক বেশি। এখন বিএনপি যে নির্বাচনের দাবি, দেখেন সরকার নির্বাচনের জন্য তৈরি না, তাহলে এই 9 মাসে সরকার করেছেটা কি? দুর্নীতি তো ঠিকই হচ্ছে, এমন না যে দুর্নীতি বন্ধ করেছে। যে দুর্নীতি যদি জিরো টলারেন্স হইতো, দুর্নীতিতে যদি আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার এপিএস শত শত কোটি টাকার কেলেঙ্কারির মধ্যে ধরা না পড়তো, এই যে এনসিপির নেতা গাজী তানভীর, এই যে দরবেশ, তিনি ডিসি নিয়োগ বাণিজ্য করেছেন 400 কোটি টাকা, তারপর পাঠ্যপুস্তক বইয়ে বাণিজ্য করেছেন। এখন দুর্নীতি দমন কমিশন এবং আদালত তার এবং ওদের কিন্তু এনআইডি ব্লক করে দিয়েছে, ওদের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দিয়েছে। এগুলো তো বন্ধ হচ্ছে না। একদম এরকম কি যে আসলে আমরা বাংলাদেশে দুর্নীতি করে অনেক টাকা কামিয়ে সবাই বিদেশে পাড়ি দেওয়ার একটা বিষয়টা তো এরকমই। বাংলাদেশে এই কালচারটা চালু হয়ে গেল কি?
এইটা আবার অন্য কথা, এটা আপনি খুব সহজে এটার ব্যাখ্যা এখানে দিতে পারবেন না। এটার জন্য অনেক গবেষণার ব্যাপার আছে এবং এটা অন্য এটাতে আসলে রাষ্ট্রীয় অনেক ব্যাপার আছে। এই দেশের মেধা অনেক পাচার হচ্ছে, এটা নতুন কিছু না, কারণ এই দেশে মেধার কোনো মূল্যায়ন হয় না, যার কারণে মেধাবীরা বিদেশে চলে যায় বেটার লাইফের জন্য। এই দেশে পুলিশের কনস্টেবলের চেয়ে কম মূল্য দেওয়া হয় একজন গবেষককে। একজন পুলিশের কনস্টেবলকে যে পরিমাণ স্যার বলে মানুষ, এই পরিমাণ স্যার কিন্তু লাইভ স্টকের উপজেলা কর্মকর্তাকেও বলে না। অথচ মানুষ জানেই না যে লাইভ স্টকে যে একজন অফিসার হয়, এগ্রিকালচারের যে একজন অফিসার হয়, এ দেশের সর্বোচ্চ মেধাবী। 2টা গোল্ডেন এ প্লাস না পাইলে তো আপনি এই যে এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরা দেশের সর্বোচ্চ মেধাবী, তো এদেরকে হচ্ছে এই মূল্যায়ন, এগ্রিকালচার অফিসার এদেরকে এই মূল্যায়ন। এরা গবেষণা আসলে হয় না, এই দেশে গবেষকদের মূল্যায়ন নাই, যার কারণে কিন্তু মেধাবীরা মেধাবীরা দেশের বাইরে চলে যায়। তো আর যারা দুর্নীতি করে টাকা রোজগার করে, এ জানে যে এই দেশে টাকাটা থাকলে 2 দিন আগে পরে এটা ধরা পড়বে, পাশাপাশি যে দুর্নীতিটা সে করেছে সেই টাকাটা ইউটিলাইজ করতে হবে। তো ইউটিলাইজ করতে হলে তো এই দেশে করা যাবে না। বিদেশে গিয়ে যদি করি একটা বেটার লাইফ পাবো এবং আমার পরবর্তী প্রজন্ম একটা সুন্দর সুশৃঙ্খল পরিবেশে তৈরি হবে, তার মধ্যে দেশপ্রেমের জায়গাটা তো নেই। এখন দেশপ্রেমের জায়গাটা কিন্তু আপনার তৈরি একদিনে হয় না। আমরা যারা মানুষ শিক্ষা গ্রহণ করে তার পরিবার থেকে, মানুষ শিক্ষা গ্রহণ করে সে কেমন প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছে সেই জায়গা থেকে, মানুষ একটা কালচারের মাধ্যমে বড় হয়। এখন আমার কালচার, আমার রাষ্ট্র আমাকে পড়াশোনা করাচ্ছে, দিয়েছে, ঠিক আছে। আমার প্রাথমিক বিদ্যালয়ে দুর্নীতি, আমার মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি, তারপর আমার কলেজ বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি। শিক্ষা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য, যেটা হচ্ছে বাণিজ্য হওয়ার কথা না সংবিধানে, সেটাই সবচেয়ে বড় বাণিজ্য। চিকিৎসা বাণিজ্য হওয়ার কথা না সংবিধানে, এটি সেবা খাত, কিন্তু এটি সবচেয়ে বড় বাণিজ্যের খাত। এখানে সরকারের কোনো আসলে নিয়ন্ত্রণ নাই, বা সরকার এখানে কোনো বিচারের আওতায় কাউকে আনছে না, যার কারণে এই যে দুর্নীতিগুলো হয় এগুলো 1-2 দিনে তৈরি হয় না, এগুলো প্রাতিষ্ঠানিক দুর্নীতি। পাশাপাশি আপনি দেখেন আমাদের সরকার প্রধান হয় যারা ব্যবসায়ী হয়, এরা বিদেশে গিয়ে চিকিৎসা নেয়। অথচ আমি কোথাও পড়েছিলাম যে মাহাথির মোহাম্মদ চোখের চিকিৎসার জন্য আগে কুয়ালালামপুরে হসপিটাল তৈরি করেছেন, তারপরে হচ্ছে চিকিৎসা করেছেন। কিন্তু আমাদের দেশে এই কালচারটা তৈরি হয় না। আমরা চলে যাই ইন্ডিয়াতে, আমরা চলে যাই ব্যাংককে, আমরা চলে যাই সিঙ্গাপুরে। আমাদের হসপিটালে ডাক্তার থাকে না, আমাদের হসপিটালে ঢাকা মেডিকেলে আপনি যান, বেডের চেয়ে বেশি লোক রাস্তায় শুয়ে আছে। তো যখন মানুষ এই ফ্যাসিলিটিস গুলো পায় না, কিন্তু ট্যাক্সের টাকার থেকে ঘুষ দুর্নীতি বন্ধ করতে পারছে না, সরকারি কর্মচারী হয়ে গেছে কর্মকর্তা, এরা আবার আম পাবলিকে কয়েকদিন আগে ইয়োনো সে বলেছে আমি প্রজাতন্ত্রের এমন কর্মচারী যে আমি আমার মালিককে কারাগারে ঢুকাই দিতে পারি, তার শাস্তি হয়েছে মাত্র বদলি। তো এগুলো অনেকগুলো ব্যাপার। এই কারণে নানান কারণেই হচ্ছে মানুষের দেশের প্রতি ভালোবাসাটা কমে যায়। দেশপ্রেম তো আসলে কেতাবি শব্দ হয়ে গেছে এখন, সুযোগ পাইলে যে কেউ দেশের বাইরে চলে যাবে। অর্থাৎ যারা নিজেদেরকে এলিট মনে করে, দেশ পরিচালনার বিভিন্ন অংশে আছে, এদের দেশের প্রতি মমতা নেই, এরা সবকিছু বিদেশে করার চিন্তা করছে। এরা সবাই আসলে না, গড়পড়তায় সবাইকে বলা ঠিক হবে না। আপনি দেখেন যে একজন মুমিন মানুষ, মুমিন বান্দা, মুসলিম মুমিন বান্দার জীবনের শেষ ইচ্ছা থাকে একবার মক্কা মদিনা জিয়ারত করা। আর বাংলাদেশে বসবাস করে 80% বাংলাদেশে বসবাসকারী 80% হিন্দু পরিবার যারা, তারা চিন্তা করে ইন্ডিয়ায় গিয়ে সেটেল হওয়ার কথা। যারা মেধাবী তাদের একটা বড় অংশ চিন্তা করে বিদেশে সেটেল হওয়ার কথা। বিষয়টা তো আসলে এভাবেই তৈরি হয়, মানে যার মনের মধ্যে যেটা, যার কাবা যেখানে সে সেখানেই যাবে। তাহলে যে ব্যাপারগুলো হচ্ছিল, যে আমাদের প্রত্যাশাটা আসলে কি, এই সরকার খুব একটা সুখে কিন্তু নাই, সরকার চাপে আছে। এখন আমার কাছে মনে হয় যেটা, বা অন্যান্য বিশ্লেষকরা যেটা বলেন, তারা বলেন যে সরকার এখন হচ্ছে গা বাঁচাতেই ব্যস্ত সময় পার করছে। নির্বাচন দিবেন, একটা বিএনপি চাচ্ছে একটা রোড ম্যাপ দেন, একটা ডেট দেন, কিন্তু তারা ডিসেম্বর থেকে জুনের মধ্যেই রয়েছেন আর কি। এর মধ্যে পবিত্র রমজান মাস রয়েছে, রমজানের ঈদ রয়েছে, কোরবানির ঈদ রয়েছে, তারপর এসএসসি পরীক্ষা রয়েছে। তো এই সবকিছু ব্যাপার কিন্তু এই 6 মাসের মধ্যে, নির্বাচনের ওয়েদারও একটা ব্যাপার থাকে, ওয়েদারও একটা ব্যাপার, বন্যা টন্যা হয়ে যেতে পারে। সবকিছু মিলে এই যে এখন যে সময়টা মে মাস, এখন কিন্তু হুটহাট বৃষ্টি হচ্ছে। তো নির্বাচনের জন্য আপনাকে 90 দিন সময় তো দিবেন। 90 দিন সময় কোন 90 দিন? নির্বাচনের মাঝখানে তো আপনি এসএসসি পরীক্ষা রাখতে পারেন না, নির্বাচনের মাঝখানে তো আপনি রমজান রাখতে পারেন না, বা বন্যা শুরু হয়ে গেলে। এই সবকিছু মিলে বিএনপি যেটা চাচ্ছে এইটা এখন ক্লিয়ার মেসেজ পাচ্ছে না, বা সরকারের মাথায় অন্য কি চিন্তা রয়েছে, আর সেটা আসলে সময়ে সময়ে আরো অনেক কিছু ক্লিয়ার হবে। আপনি আমাদের সময় দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আমাদের আলোচক যেভাবে বলছিলেন সময় সময় ক্লিয়ার হবে, আসলেই তাই।
সময় যত গড়াচ্ছে বিভিন্ন কিছু আসছে, আবার তার সমাধানও দেখছি। তবে আমরা চাই সুষ্ঠু একটি সমাধান। এগিয়ে যাক আমাদের রাজনীতি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।